হ্যালো এভরিওয়ান। আজকে আমরা শুরু করব হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন ইউজিং স্প্রেডশিট। এটা বেসিক্যালি এমএস এক্সেল দিয়ে আমরা শেখার চেষ্টা করব। ক্যালকাটা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের সেমিস্টার ওয়ানে এসএসসি ওয়ান যে পেপারটা আছে সেটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন ইউজিং স্প্রেডশিট। তো এমএস এক্সেল আমরা সকলেই অনেক ছোট থেকেই বারবার ইউজ করে এসেছি। আমাদের সকলের কাছেই এটা কম বেশি পরিচিত একটা সফটওয়্যার। আমরা জানি যে বেসিক জিনিসগুলো কি করে ইমপ্লিমেন্ট করতে হয়। তো সিইউর এই যে পেপারটা আছে সেখানে একটু ডিটেলে একটু অ্যাডভান্স লেভেলে আমরা এমএস এক্সেলটাকে শেখার চেষ্টা করব। বেসিক সমস্ত কিছু কভার আপ করার পরে বিভিন্ন ফাংশন, বিভিন্ন ফর্মুলা সেগুলো কিভাবে ইউজ করতে হয় সেটা জানার পরে আমরা একটু অ্যাডভান্স লেভেলে যেমন নরমালাইজেশন কি, স্ট্যান্ডার্ডাইজেশন কি, VLOOKUP, HLOOKUP, তারপর অ্যানালিসিস অফ ভ্যারিয়েন্স মানে অ্যানোভা, তারপর পিভট চার্ট, পিভট টেবিল এই সমস্ত অ্যাডভান্স লেভেলে যে টপিকগুলো আছে সেগুলোকে কভার আপ করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা হবে হচ্ছে পুরোপুরি ইন্ট্রোডাকশন ক্লাস এবং আমরা শুরু থেকে সবকিছু শুরু করবো একদম বেসিক। আমি ধরে নেবো যে যারা এখানে পড়ছে তারা কেউই এক্সেল কিছুই জানে না। তো আমি একদম বেসিক থেকে এক্সেল শুরু করার চেষ্টা করব। তো এক্সেল যে সফটওয়্যারটা আছে সেটাকে স্টার্ট কিভাবে করতে হয়? দুটো অপশন আছে। এক, যাদের কাছে এরকম ডেস্কটপ স্ক্রিনেই এমএস এক্সেল আছে তারা এই এক্সেল সফটওয়্যারটার উপর গিয়ে ডাবল ক্লিক করলেই এটা স্টার্ট হয়ে যাবে। এবার কেউ এই সার্চ অপশনে এসে এমএস এক্সেল লিখলে এমএস এক্সেল অ্যাপটা চলে আসবে। আবার এখানে এসে তুমি ডাবল ক্লিক করবে, এক্সেল অ্যাপটা আবার স্টার্ট হয়ে যাবে। আবার আরেকটা মানে ওয়ে আছে, সেটা হচ্ছে স্টার্ট অপশনে গেলে এখানে তুমি সেই এক্সেলকে দেখতে পাবে এবং এখান থেকেও তুমি সার্চ করতে পারো। যাই হোক, এটা একদম বেসিক জিনিস, এটা সবাই জানে। তো আমি নর্মালি এক্সেলের উপর ডাবল ক্লিক করে এটাকে স্টার্ট করলাম। শুরুতেই যেটা আসবে এখানে আমাকে এক্সেল বেশ কিছু প্রি ডিফাইন্ড টেমপ্লেট দিচ্ছে, মানে যে টেমপ্লেট গুলোকে আমি ইউজ করতে পারি। এগুলো অলরেডি কিছু স্ট্রাকচার বানানো আছে যেগুলোকে আমরা ইউজ করে আমাদের বিভিন্ন রকম কাজ, বিভিন্ন রকম প্রজেক্ট আমরা এখানে করতে পারি। নিচে এই যে ফাইলগুলো দেখছো এগুলো হচ্ছে অলরেডি প্রিভিয়াসলি আমি যে কাজগুলো করেছি বা তোমরা যে কাজগুলো করেছো এক্সেল, সেগুলো এখানে সেভ করা থাকে, সেগুলো এখানে দেখায় আর কি। তো আমরা ন্যাচারালি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক সিলেক্ট করবো, যেহেতু আমরা একদম বেসিক থেকে শুরু থেকে করতে চাইছি। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে মাউস কার্সারটাকে নিয়ে গিয়ে জাস্ট একবার ক্লিক করব, আমার কাছে এক্সেলের একটা ওয়ার্কবুক খুলে যাবে। এই হচ্ছে এক্সেলের ইন্টারফেসটা, ঠিক আছে? ওপরে এক্সেলের লোগো আছে, অটো সেভ অপশন আছে। এই এরিয়াটাকে বলা হয় হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এখানে বিভিন্ন রকম টুল থাকে যেগুলো আমরা কুইক অ্যাক্সেস টুলবার এই জন্য নাম দেওয়া আছে, যাতে আমরা খুব তাড়াতাড়ি এগুলোকে ইউজ করতে পারি। লাইক এটা হচ্ছে সেভ অপশন। এই ফাইলটাকে সেভ করার জন্য আমরা জাস্ট এখানে এসে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এখানে আছে হচ্ছে রিডু অপশন, এখানে হচ্ছে আনডু অপশন। এটা হচ্ছে নিউ ওয়ার্কবুক খোলার জন্য, মানে এটা অলরেডি একটা ওয়ার্কবুক আমার খোলা আছে, আমি যদি আবার একটা নতুন ওয়ার্কবুক খুলতে চাই তাহলে আমি এখানে ক্লিক করতে পারি। এই যে ড্রপ ডাউন বাটনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারে যে টুলগুলো আছে সেগুলোকে আমরা এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে অ্যাড করতে পারি। কি কি টুলস আছে এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো অনেকগুলো লিস্ট অফ আইটেম আমার কাছে চলে আসবে। এগুলোকে জাস্ট সিলেক্ট করলেই এখানে এগুলো অ্যাড হয়ে যাবে। লাইক আমি যদি নিউ সরিয়ে দিই, আগে আমার কাছে এখানে একটা নিউ অপশন, নিউ ডকুমেন্ট খোলার অপশন ছিল, এখন ওটা চলে গেছে। আমি যদি কুইক অ্যাক্সেস টুলবারে আবার যাই, এই ড্রপ ডাউন বাটনটা ক্লিক করলাম, লেফট ক্লিক, তারপরে এই নিউটাতে গিয়ে আবার যদি আমরা সিলেক্ট করি তাহলে এই নিউ ডকুমেন্ট তৈরি করার যে অপশনটা সেটা আবার চলে আসবে। এইভাবে যে কোনো টুলকে আমরা এখানে এই কুইক অ্যাক্সেস টুলবারে আমরা অ্যাড করে রাখতে পারি। তারপর আসছে হচ্ছে এই বুক ওয়ান স্ল্যাশ এক্সেল। এটা হচ্ছে এই ওয়ার্কবুকটার নাম। বাই ডিফল্ট এক্সেল এটাকে বুক ওয়ান স্ল্যাশ এক্সেল বলে আমাদেরকে প্রোভাইড করে। এরপরে আমরা যদি চাই যে এটাকে অন্য যে কোনো নামে সেভ করবো, তো যেভাবে সেভ করে সেভাবে যদি আমরা সেভ করে কোনো একটা নাম দিই, নেক্সট টাইম থেকে এখানে বুক ওয়ান স্ল্যাশ এক্সেল এর জায়গায়
সাপোজ আমি এটাকে দিলাম যে লেকচার 1, আমাকে এখানে লেকচার 1 দেখাবে। ঠিক আছে? এটা হচ্ছে বেসিক্যালি বুক 1 বলতে বা লেকচার 1 যদি দেখো, এই ওয়ার্কবুকটার নামটা এখানে দেখো। এই যে ওয়ার্কবুকটা আমি খুলেছি, পুরো ওয়ার্কবুকটার নামটা এখানে দেখো। এখানে হচ্ছে সার্চ অপশন, এটা হচ্ছে মাইক্রোসফটের অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্টে। এগুলো মিনিমাইজের জানো তোমরা, ঠিক আছে? আচ্ছা, এবার আসি হচ্ছে রিবনের মধ্যে। এটা হচ্ছে ফাইল ট্যাব, এটা হচ্ছে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, এটা হচ্ছে ড্র ট্যাব, এটা হচ্ছে পেজ লেআউট ট্যাব, এটা হচ্ছে ফর্মুলা ট্যাব, এটা হচ্ছে ডেটা ট্যাব, রিভিউ, ভিউ, ডেভেলপার, বিভিন্ন রকম ট্যাব আছে। প্রত্যেকটা ট্যাবে কোথাকার কার কি কাজ আমরা ধীরে ধীরে শিখবো। তো এখন বেসিক্যালি আসছে হচ্ছে এই হোম ট্যাবে যা যা জিনিসপত্র আছে সেগুলোকে কোনটাকে কি বলে আমরা আগে দেখবো। তার আগে আমাদের বেসিক 3টে জিনিস যেটা আমাদেরকে জানতেই হবে, সেটা হচ্ছে রো, কলাম আর সেল। ঠিক আছে? রো, কলাম আর সেল। রো কাকে বলে? এই যে 1, 2, 3, 4, 5, 6, এই যে নাম্বার গুলো দেখছো, এই জিনিসটাকে, এইগুলোকে বলা হচ্ছে রো। এটা হচ্ছে ফার্স্ট রো বা রো নাম্বার 1। এটা রো 2 বা সেকেন্ড রো। এটা হচ্ছে থার্ড রো বা রো 3। এটা হচ্ছে ফোর্থ রো বা রো 4। ঠিক আছে? এই সিমিলারলি এই যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হচ্ছে এক একটা কলাম। এটা হচ্ছে এ কলাম, এটা হচ্ছে এ কলাম, এটা হচ্ছে বি কলাম, এটা হচ্ছে সি কলাম, এটা হচ্ছে ডি কলাম, ই কলাম। এইভাবে আমাদের কাছে অনেকগুলো কলামস আছে। আচ্ছা, এবার সেল কাকে বলে? এই যে একটা রো আর একটা কলাম, এদের মাঝখানে ইন্টারসেকশন যে পার্ট, এটাকে বলা হয়েছে সেল। আমরা দেখতে পাচ্ছি বর্ডার করে করে যে রেক্ট্যাঙ্গেল শেপের যে বক্স গুলো দেওয়া আছে, সেগুলোকে বলা হয়েছে এক একটা সেল। এই প্রত্যেকটা সেলের এক একটা নাম থাকে। ঠিক আছে? নামটা কি হবে? কোন সেলের কি নাম হবে আমরা কি করে বুঝবো? যেকোনো একটা সেলকে আমি যদি সিলেক্ট করি, তার করেসপন্ডিং যে কলাম নাম্বার বা বলতে পারি, এই ক্ষেত্রে আমি যেটাকে সিলেক্ট করেছি সেটা হচ্ছে কলামের মধ্যে আছে, এবং তার করেসপন্ডিং রো নাম্বার অর্থাৎ 4। কলাম নেমটা কি আছে? আর রো নাম্বার কত আছে? 4। এই সেলটার নাম হচ্ছে E4। ঠিক সিমিলারলি আমরা এখানে দেখতে পাবো যে E4 দেখাচ্ছে এখানে আমাদের সেলের যে নাম, সেই নামটাকে দেখে। এবার যদি আমি এখানে আসি, এটা কলাম নেমটা কি? আই। রো নাম্বার কত? 6। তাহলে এই সেলটার নাম হবে হচ্ছে I6। এখানে এখানে যদি আসি আমি, কলামের নেম হচ্ছে আর রো নাম্বার হচ্ছে 14, তাহলে এর নাম হবে হচ্ছে M14। এই সেলটার নাম হচ্ছে M14। হলো? এইভাবে আমরা নেম সিলেক্ট করতে, মানে নেম আমরা আইডেন্টিফাই করতে পারি, এবং কোনো সেলের নেম কি হবে আমরা ইজিলি এখান থেকেও দেখে নিতে পারি। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে এই যে ক্লিপবোর্ড পার্টটা আছে, এখানে আমার কাছে কপি, এই অপশনটা হচ্ছে কপি করার জন্য, এটা হচ্ছে পেস্ট করার জন্য, এই সিজারটা হচ্ছে কাট করার জন্য, আর এই ব্রাশটা হচ্ছে ফরম্যাট পেইন্টারের জন্য। কোনটার কি কাজ ডিটেলে এক্সাম্পল দিয়ে আমরা দেখবো নেক্সট লেকচার গুলোতে। এখন জাস্ট একটা ওভারভিউ আমরা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ফন্ট স্টাইলিং এর জন্য। ঠিক আছে? এখান থেকে আমরা ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি। প্রচুর ফন্ট আছে এমএস এক্সেল এ, যে কোনো একটাকে আমরা সিলেক্ট করতে পারি। এটা হচ্ছে ফন্ট সাইজ এর জন্য। ফন্ট সাইজ আমরা ইনক্রিজ ডিক্রিজ করতে পারি। এখানে লিস্ট অফ ফন্ট সাইজ দেওয়া আছে, সেখান থেকে আমরা যে কোনো একটা কিছু সিলেক্ট করে ফন্ট সাইজ আমরা সিলেক্ট করতেই পারি। এরপর এখানে আছে হচ্ছে একটা শর্টকাট কি। ঠিক আছে? আগে আমরা দেখলাম যে ফন্ট সাইজ আমরা এই লিস্টটা থেকেও সিলেক্ট করতে পারি। আবার এই দুটো অপশন ইনক্রিজ ডিক্রিজও করতে পারি। কিভাবে করতে পারি দেখাবো। এটা হচ্ছে কোনো একটা টেক্সটকে বোল্ড করার জন্য এই বি, আই হচ্ছে ইটালিক্স এর জন্য, ইউ হচ্ছে আন্ডারলাইন এর জন্য। এবং বিভিন্ন রকমের আন্ডারলাইন আমার কাছে আছে, অপশন আছে এখানে, সিঙ্গেল আন্ডারলাইন, ডাবল আন্ডারলাইন। এগুলো কিভাবে করতে হয় দেখবো। ঠিক আছে? কোনো একটা সেলকে বর্ডার দেওয়ার জন্য এই অপশনটাকে ইউজ করা হয়। এটা হচ্ছে সেল কালার করার জন্য।
ফিল কালার যে অপশনটা, সেটা হচ্ছে কোনো একটা সেলকে আমি যদি কালার করতে চাই তাহলে এই অপশনটা দিয়ে করা হয়। এই এর নিচে যে কালার দেওয়া আছে এটাকে বলা হচ্ছে ফন্ট কালার। কোনো একটা ফন্ট মানে কোনো একটা টেক্সটকে যদি আমি কালার করতে চাই, পুরো সেলটাকে না, শুধুমাত্র আমি যে টেক্সট আছে সেটাকে কালার করতে চাই। দেখুন রোটার কালার রেড হয়ে গেল। তখন এই অপশনটাকে সিলেক্ট করতে পারি। সেলকে কালার করার জন্য প্রচুর কালার আছে। এই ড্রপ ডাউন বাটনটাতে ক্লিক করলেই আমরা দেখতে পাবো। আবার সিমিলারলি ফন্টকে কালার করার জন্য বিভিন্ন রকমের কালার আছে। সেটাও আমরা ভিডিওটা দেখব। এখানে আছে অ্যালাইনমেন্ট পার্ট। ঠিক আছে? এটা দিয়ে এই ৩ টের জন্য আছে টপ, মিডল আর বটম অ্যালাইনমেন্ট হয়। এই ৩ টে দিয়ে হচ্ছে লেফট, সেন্টার আর রাইট অ্যালাইনমেন্ট হয়। এই অপশনটা হচ্ছে ওরিয়েন্টেশন। আমরা বিভিন্ন রকমভাবে একটা টেক্সটকে আ শো করাতে পারি। ঠিক আছে? কিভাবে করাতে পারি এখানে হচ্ছে ইনডেন্ট মানে স্পেস দেওয়ার জন্য। আমরা যেমন যদি কোনো একটা অ্যান্সার লেখা স্টার্ট করি তাহলে দেখবি শুরুতে একটু স্পেস দিয়ে প্যারা করে লিখি। এই ইনডেন্ট ইনক্রিজিং আর ইনডেন্ট ডিক্রিজ যে অপশন দুটো আছে, এই দুটো জাস্ট সেই প্যারা দেওয়ার মতো একটা কাজ করে। সিমিলারলি ওইরকম একটা কাজ করে। র‍্যাপ টেক্সট যদি অনেক বড় একটা কোনো টেক্সট, একটু বড় যদি একটা টেক্সট থাকে এবং আমি যদি চাই যে সেটাকে আমি একটা সেলের মধ্যে র‍্যাপ করে দেবো, তাহলে এই র‍্যাপ টেক্সট অপশনটাকে আমরা ইউজ করি। মার্জ এন্ড সেন্টার কি করে? অনেকগুলো কলামকে, অনেকগুলো রো কে মার্জ করে টেক্সটটাকে সেন্টারে দেখায়। কিভাবে হয় দেখবেন। এখানে হচ্ছে নাম্বার ফরম্যাটিং আছে। অনেকগুলো নাম্বার ফরম্যাটিং আছে এখানে। কারেন্সি হতে পারে, অ্যাকাউন্টিং হতে পারে, ডেট হতে পারে, টাইম হতে পারে, পার্সেন্টেজ হতে পারে, ফ্র্যাকশন, সায়েন্টিফিক এবং এছাড়াও আরো প্রচুর নাম্বার ফরম্যাটিং আছে। প্রত্যেকটা হলো অনেকগুলোই আমরা ইউজ করব ইন ফিউচার। এটা হচ্ছে পার্সেন্টেজ সাইন, এটা হচ্ছে কমা। এই দুটো অপশন আছে ডেসিমেল এর পর। সাপোজ আমরা যদি কোনো 100 100.5463 এরকম কিছু একটা লিখতে চাইলাম। ঠিক আছে? এবার আমি যদি চাই যে ডেসিমেলটাকে ডিক্রিজ করব। ডেসিমেলের পয়েন্ট পরে যে নাম্বারগুলো আছে সেগুলোকে আমি ডিক্রিজ করব। দুটো দেখাবো। সেক্ষেত্রে আমি যদি এটাকে টিপি তাহলে দেখো 100.54 হয়ে গেল। আগে কিন্তু আমার কাছে ডেসিমেলের পরে ৪টা ৫টা ডিজিট ছিল। আমি যদি চাই যে আবার ডেসিমেলের পরে যে ডিজিট গুলো আছে সেগুলোকে ইনক্রিজ করব, আমি ইনক্রিজ ডেসিমেল অপশনটাতে ক্লিক করব। দেখো আগে যেগুলো ছিল সেগুলো আবার ইনক্রিজ হয়ে গেল। এই দুটোকে আমরা ইউজ করব, আরো ডিটেইলে দেখবো কিভাবে ইউজ হচ্ছে। বাট একটা জাস্ট ওভারভিউ হচ্ছে যে ডেসিমেলের পরে কটা ডিজিট থাকবে সেটা আমরা ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারি। কন্ডিশনাল ফরম্যাটিং আমাদের ধরো কোনো একটা কন্ডিশনাল ফরম্যাটিং কোনো একটা কন্ডিশনের উপর বেস করে যদি আমরা কোনো একটা সেলকে ফরম্যাট করতে চাই, তাহলে এই কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করা হয় বেসিক্যালি। ঠিক আছে? ডিটেইলে দেখবো। ফরম্যাট অ্যাজ টেবল, টেবিল হিসাবে যদি আমরা কোনো একটা ডেটাকে রিপ্রেজেন্ট করতে চাই তখন এগুলো ইউজ করা হয়। এখানে হচ্ছে ইনসার্ট রো, ইনসার্ট রো বা কলাম আমরা ইনসার্ট করতে পারি। ডিলিট এর ক্ষেত্রে হচ্ছে রো বা কলাম আমরা ডিলিটও করতে পারি এই অপশনগুলো দিয়ে। ফরম্যাট এর ক্ষেত্রে হচ্ছে কোনো একটা রো এর হাইট বা কলামের ওয়েট আমরা এখান থেকে ফরম্যাটিং করতে পারি। ঠিক আছে? এছাড়া আরো অনেক কিছু করতে পারি যেমন হাইড, আনহাইড, রিনেম, মুভ, কপি এগুলো দেখবো। অটো সাম এটা একটা ক্যালকুলেশন প্রসেস। যখন আমরা ক্যালকুলেশন গুলো দেখবো তখন এটার ইউজেসটা আমরা দেখবো। কোনো একটা যদি আমি সিরিজ লিখি, সাপোজ 1, 2, 3 এভাবে যদি কোনো একটা সিরিজ লিখি তাহলে এরপরে যদি আমি ১০০টা এই সিরিজটাকে দেখাতে চাই 100 পর্যন্ত, তাহলে এই ফিল অপশন গুলো দিয়ে আমরা এই কাজটাকে করতে পারি। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে ধরো কোনো একটা ডেটা আমার কাছে লেখা, কোনো একটা টেক্সট ফেক্সট লেখা আছে আমার কাছে এবং তাতে কিছু ফরম্যাটিংও দেওয়া আছে। তো আমি যদি চাই যে পুরোটাকে ক্লিয়ার করে দেবো, একদম ক্লিন করে দেবো, সেক্ষেত্রে আমি ক্লিয়ার অল করতে পারি। যদি চাই যে না ডেটাটা থাকবে, টেক্সট গুলো থাকবে, ইনফরমেশনটা থাকবে কিন্তু শুধুমাত্র ফরম্যাট গুলোকে আমি ক্লিয়ার করে দেবো, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ক্লিয়ার ফরম্যাট মারবো। সিম্পল, সিম্পল অ্যাজ দ্যাট। ক্লিয়ার কনটেন্ট হচ্ছে শুধুমাত্র কনটেন্ট, একটা সিলেক্টেড সেল থেকে কনটেন্ট গুলোকে ক্লিয়ার করবো। ফরম্যাটিংটা সেম থাকবে। ফরম্যাটিং যেরকম ছিল, সাপোজ সেলের কালার ছিল, বোল্ড ছিল, ইটালিক্স ছিল, সেগুলো থেকে যাবে। শুধুমাত্র টেক্সট গুলো উড়ে যাবে।
ফরম্যাটিংটা থেকে যাবে। ঠিক আছে? এছাড়া হচ্ছে সর্ট অ্যান্ড ফিল্টার। সর্ট অ্যান্ড ফিল্টারে কি হচ্ছে? না, কোনো একটা ডেটা ধরো আনঅর্গানাইজড বা আনসর্টেড ওয়েতে আছে। আমি চাই যে না 1, 2, 3, 4, 5, 6 করে সর্টেড ওয়েতে দেখতে। তো এই সর্ট অ্যান্ড ফিল্টার এটা হতে পারে A to Z সর্ট করা হবে বা Z to A, দুটোই দেখবো আমরা। আবার আমরা আমাদের মতো করে চাইলে নিজেদের মতো করেও সর্টিং অ্যালগরিদম সেট করতে পারি। ফিল্টার করা যেতে পারে। ফিল্টার করলে কি হবে? এখানে একটা ফিল্টার বাটন চলে আসবে, যার মধ্যে দিয়ে আমরা ডেটাগুলোকে ফিল্টার করতে পারবো। এগুলো আমরা অনেক সময় টেবিলেও দেখতে পাই। দেখবো কি হয়। ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, এখন তো নয় আমরা ৩ টে ডেটা নিয়ে কাজ করছি। যখন প্রচুর ডেটা নিয়ে কাজ করা হয়, তখন কোনো একটা স্পেসিফিক ডেটাকে যদি আমি খুঁজতে চাই, তখন তার 1 বাই 1 সেল, রো, কলাম ওয়াইজ গিয়ে আমি খুঁজবো না। তার জন্য একটা স্মার্ট ফিচার আছে, সেটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। এখানে গিয়ে আমি ফাইন্ড করতে পারি সাপোজ কোনো একটা কিওয়ার্ড আছে, সেটাকে আমি খুঁজতে চাইছি, কোথায় আছে? তখন এই ফাইন্ড অপশনটাকে ইউজ করব। রিপ্লেস, ফাইন্ড করব ফার্স্টে, দেন ওটা ধরো কোনো একটা জায়গায় ডিক্রিজ হওয়ার কথা, সেখানে ইনক্রিজ হয়ে গেছে। ঠিক আছে? সেটাকে আমি ফাইন্ড করে রিপ্লেস করে দিতে পারি। এরকম প্রচুর অপশন আছে। ইনসার্টে গেলে এখানে আমি পিকচার এড করতে পারি, টেবিল ক্রিয়েট করতে পারি, পিভট টেবিল ক্রিয়েট করতে পারি, চার্টস বানাতে পারি ইনসার্ট ট্যাব থেকে। ঠিক আছে? স্লাইসার এড করতে পারি, সব আমরা দেখব। ড্র অপশন আছে আমাদের কাছে, আমরা যদি কোনো কিছু ড্র করতে চাই। পেজ লেআউট, এখানে মার্জিন সেট করতে পারি, ওরিয়েন্টেশন, পেজের সাইজ কি হবে, থিম কি হবে, কালার কি হবে, ব্যাকগ্রাউন্ডে কোনো থাকবে কিনা, এই সমস্ত কিছু আমরা এখান থেকে সেট করতে পারি। এটা হচ্ছে ফর্মুলা ট্যাব, ডেটা ট্যাব। এখানে তোমাদের একটা হোয়াট ইফ অ্যানালিসিস আছে, যেটা আমরা অ্যাডভান্স লেভেলে গিয়ে কি করবো, এটা এখান থেকে করা হয়। এছাড়াও রিভিউ, ভিউ, আরো প্রচুর ট্যাব আছে। এই একটা বেসিক আইডিয়া তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আমরা আরো ডিটেলে ডেটা নিয়ে এক্সেলটাকে ইউজ করার চেষ্টা করব। থ্যাংক ইউ। आज के लिए फिलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूं, लेकिन उम्मीद पर दुनिया कायम है। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है, और उम्मीद का दामन छूटा तो नहीं है।